একদিকে বিতর্ক, অন্যদিকে উদযাপন। এই দুয়ের মাঝেই রাজ্য জুড়ে আজ পালিত পশ্চিমবঙ্গ দিবস। 20শে জুন কেন পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস? এই প্রশ্ন নতুন করে আবার সামনে উঠে এসেছে। খোদ প্রধানমন্ত্রী দিল্লি থেকে আজকে বাংলায় এসেছেন এই দিনটি উদযাপনের জন্য। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো যে অতীতেও হিন্দুত্ব সংগঠনগুলি এই দিনটিকে পালন করে আসছিলেন তাদের মতো করে। তবে 2021 সাল থেকে যদি দেখা যায়, তাহলে বিজেপি বেশ সমারোহের সঙ্গেই এই দিনটি তাদের মতো করে পালন করছিলেন। 2022 সালে সেই সমারোহ আরো বাড়ে। 2023 সালে খোদ রাজ্যপাল রাজভবনে এই দিনটি পালন করেন এবং তারপরেই টনক নড়ে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি করলেন? তখন তিনি বললেন যে না না, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমাদেরও একটা দিন ঘোষণা করতে হবে। তিনি বৈঠক ডাকলেন, তার নিজস্ব গোষ্ঠী তাদের ডাকলেন, বিভিন্ন শিল্পী সাহিত্যিকদের ডাকলেন। সেখান থেকে যা উঠে এলো, এবং তিনি নিজেও বলে দিলেন এবং সেখানে সবাই তাতে সায় দিলেন বলা ভালো, 1লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। এই 1লা বৈশাখ নিয়ে আবার নতুন করে বিতর্ক দানা বাঁধল। কেন? বিজেপি বা অনেকেই তখন বললেন যে 1লা বৈশাখ তো আমাদের এখানে যেমন পালিত হয়, বাংলাদেশেও পালিত হয়। আবার এই 1লা বৈশাখ নানা নামে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে পালিত হয়, কিন্তু প্রত্যেকটি রাজ্যের আলাদা একটা প্রতিষ্ঠা দিবস আছে। তাহলে হঠাৎ করে 1লা বৈশাখ কি করে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে? এই বিতর্ক কিন্তু চলছিলই। তার মধ্যে গত সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসাবে 1লা বৈশাখ পালন করে আসছিল, কিন্তু আজ যখন এই রাজ্যে নতুন সরকার এসেছে, সেই বিজেপি সরকার, এবং বিজেপি সরকার প্রথমেই ঘোষণা করে দিয়েছিল যে এবারে 20শে জুনকে সরকারিভাবে, মনে রাখবেন, সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে। এবং তারই অঙ্গ হিসাবে আজ তারকেশ্বরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারকেশ্বরে কেন? এই তারকেশ্বরে পেছনে একটা ইতিহাস আছে। 1947 সালের 4ঠা এপ্রিল তারকেশ্বরে বসে প্রাদেশিক বঙ্গীয় হিন্দু মহাসভার সম্মেলন। সেই সম্মেলনের দ্বিতীয় দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন যে আমাদের নিজস্ব হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড দরকার। কেন তিনি বলেছিলেন তারও প্রেক্ষিত আছে, সেই দিকে যাচ্ছি। কিন্তু সেই ঘোষণার পরেই 1947 সালের 20শে জুন আমাদের বিধানসভায় তখন অবিভক্ত বাংলা, সেই অবিভক্ত বাংলায় ভোটাভুটি হয় এবং সেখানে ভোটাভুটিতে পাশ হয় যে পশ্চিমবঙ্গ তৈরি হবে। এবং সেই পশ্চিমবঙ্গ তৈরির তারিখটি যেহেতু ভোটাভুটিতে নিশ্চিত হয় এই 20শে জুন, সেই কারণেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, মানে পশ্চিমবঙ্গ দিবস কথাটা আইনত, এবং পশ্চিমবঙ্গ আইনত ওই দিনে গঠিত হয়েছিল। এই বিজেপির এই যুক্তি থেকেই এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হচ্ছে সরকারিভাবে এবার থেকে। কিন্তু কথা হচ্ছে যে আপত্তি কোথায় তাহলে বিরোধীদের? বিরোধীদের আপত্তি এইখানে যে তারা বলছেন যে এটা হচ্ছে একটা বেদনার ইতিহাস, সেই বেদনার ইতিহাসকে নতুন ভাবে তুলে আনবো কেন? এইখানে আবার পাল্টা যুক্তি আছে বিজেপির। সেটা হচ্ছে ইতিহাস তো ইতিহাস, ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে কি দেখবো? একটা যুদ্ধ, নানান ধরনের সংঘর্ষ, রক্তের কথা। সেই ইতিহাসকে কি আমরা ভুলে গেছি? তাহলে ইতিহাসকে কেন চাপা দেব বাংলার ক্ষেত্রে? এই যুক্তি, পাল্টা যুক্তি, এইখান থেকে আমাদের
সময় এগোচ্ছে, কিন্তু এটা ঘটনা বিজেপি যখন আজকে সরকারে এসেছে তখন আজকের এই দিনটি সরকারিভাবেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালিত হচ্ছে। এবং এইখানে উঠে আসছে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। তিনি হিন্দু মহাসভার তখন নেতা ছিলেন। এবং আরেকটি যুক্তিও আসছে যে ভোটাভুটিতে 58 ভোটে যে হেরে গিয়েছিল বিরোধীরা, বা বলা চলে নতুন বাংলা এই পশ্চিমবঙ্গ তৈরির শিলমোহর দেওয়া হয়েছিল, সেখানে তো বেশিরভাগ ছিলেন কংগ্রেসের, ছিলেন জ্যোতি বসু, ছিলেন নির্দল এবং একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন? তার কারণ সেই সময়ে সময়টা দেখতে হবে, জানেন তো। 1946 সালের দিকে একটু যদি ফিরে তাকাই, 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, ওইটা ছেড়ে দিচ্ছি না, ওইটা এসেছিল, সেই ইতিহাসও আছে, রক্তাক্ত ইতিহাসের কথা। কিন্তু কিভাবে সেই দিনটি এসেছিল সেই দিকটা যদি নজর দিই, সেটা আরো গুরুত্বপূর্ণ। তার জন্যে আরেকটু ফিরে যাই আগে, দিল্লিতে এপ্রিল মাস, মোহাম্মদ আলী জিন্নাহ ডাক দিচ্ছেন যে লড়কে লেঙ্গে পাকিস্তান। 16ই আগস্টকে টার্গেট করছেন তিনি, পাকিস্তান তৈরি করতেই হবে, এবং তার জন্যে তিনি এই দিনটিকে বেছে নিচ্ছেন। তার সভা হচ্ছে কোথায়? কলকাতায়। এবং তখন বাংলায় কি অবস্থা? তখন বাংলায় মুখ্যমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী বলা উচিত, কারণ তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন প্রধানমন্ত্রী। তখন বাংলায় প্রধানমন্ত্রী হচ্ছেন সুহরাওয়ার্দী। সুহরাওয়ার্দী তখন সরকারি ছুটি ঘোষণা করে দিলেন 16ই আগস্ট। এবং এখন এই বর্তমানে যে মনুমেন্ট আছে, সেই মনুমেন্টের নিচে সভা হলো। এবং যা শোনা যায় ইতিহাসের কথা, সেখানে প্রচুর মানুষ হাজির হলেন সশস্ত্র অবস্থায়। এবং তারপরে সেখান থেকেই শুরু হলো ভাঙচুর। সেদিন বেছে 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 একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হলো, আক্রমণ করলো সেই মিছিল থেকে বেরিয়ে এসে, এবং ভাঙচুর শুরু হলো, খুন হতে হলো অনেক হিন্দুকে সেই দিন। তারপরের দিন পাল্টা আবার মার শুরু হলো। এইভাবে 4-5 দিন ধরে 1946 সালের আগস্ট মাস দেখলো রক্তাক্ত কলকাতাকে। শোনা যায় 5,000 থেকে 10,000 মানুষ সেদিন এই কলকাতার বুকে খুন হয়ে গিয়েছিলেন। এবং এরপরেই দেখুন হাওয়া কিভাবে ছড়িয়ে পড়ে। তখন তো অবিভক্ত বাংলা। এই আগস্টে কলকাতা কিলিং এর পরেই নোয়াখালীতে অক্টোবর লক্ষ্মী পুজোর দিন রাত থেকে শুরু হয়ে গেল খুনোখুনি। তার আছে পড়লো বিহারে। ফলে দেশভাগ কি হবে কি হবে না, যে একটা টালবাহানা পরিস্থিতি চলছিল, সেটা আরো ত্বরান্বিত হলো বলা চলে। 46-এর এই ছবি কিন্তু 47-এর প্রথম দিকে এসে এপ্রিল মাসে যখন হিন্দু মহাসভা তৈরি সম্মেলন চলছে, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করছেন আমাদের হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড চাই। অনেকেই হয়তো তখন ভাবছিলেন, এটা তো ঘটনা, সই করেছেন যখন, তখন তাদের মনেও গুঞ্জরিত হচ্ছিল যে না, এভাবে তো চলে না। এবং অনেক শিল্পপতি এখানকার যারা বড় বড় শিল্পপতি ছিলেন, তারাও কিন্তু প্রকাশ্যে দাবি করছিলেন না, হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড তৈরি হোক, কারণ এইভাবে খুনোখুনি রাজত্ব চলতে পারে না। কেননা সেই সময় আমরা যদি দেখি, সেই 40-এর দশক, ওই সময়টায় যেটা দেখা যাচ্ছে, ভারতে প্রায় 40 কোটি মানুষ, তার মধ্যে 10 কোটি মুসলিম। সেই 10 কোটি মুসলিমের মধ্যে বেশিরভাগ পাকিস্তানে, মানে পাঞ্জাব এবং বাংলায়, যেটা পরে পাকিস্তান বলে ভাগ হচ্ছে। এর আগে যদি আমরা আরেকটু আগে যদি ফিরে যাই ইতিহাসের দিকে, 1940 সাল লাহোর অধিবেশন,
মোহাম্মদ আলী জিন্নাহ সেখানে কি বলছেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করার কথা প্রথম আনছেন। যদিও তার আগে ঢাকায় এই দ্বিজাতি তত্ত্বের কথা উঠে এসেছিল প্রথম, ঢাকায় আমাদের বাংলা থেকে। কিন্তু লাহোর অধিবেশনে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বকে প্রতিষ্ঠা করছে, দ্বিজাতি তত্ত্ব আনছে, মানে দেশ ভাগাভাগি হোক হিন্দু মুসলিমের ভিত্তিতে। তারপরে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের সময় সারা দেশ জুড়ে কংগ্রেস নেতারা গ্রেপ্তার হচ্ছেন এবং একটা ভ্যাকুম তৈরি হচ্ছে। তারপরে বাংলায় তখন যেহেতু 52% প্রায় মুসলিম, 47% হিন্দু, অবিভক্ত বাংলায় তখন মুসলিম শাসক সেই অর্থে আর কি, সুরাবর্দী প্রধানমন্ত্রী। সেই সময় 1946 সাল এইভাবে গড়িয়ে আসছে সময়, কেননা ক্রিপস মিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যর্থ হয়েছে। এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে আসি, ক্যাবিনেট মিশন গঠিত হচ্ছে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি, সেই অ্যাটলি তখন পাঠাচ্ছেন বাংলায় বাংলাতে আলোচনা হচ্ছে, দিল্লিতে আলোচনা হচ্ছে, অভ্যন্তরীণ সরকার তৈরি হচ্ছে, সেখানে কংগ্রেসের 6 জন সদস্য, মুসলিম সদস্য 5 জন, এই নিয়ে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসছে জওহরলাল নেহরুর নাম। জওহরলাল নেহরু তখন বলছেন যে আমি দেখছি কি করা যায়। জিন্নাহ তখন বলছেন না, আমি তোমায় মানবো না, এই আমাদেরও চাই 6 জন সদস্য। এই ইতিহাস চলছে, এইখান থেকে আস্তে আস্তে এগোচ্ছে, মানে 1947 সাল, 46 সাল, 47 সালের প্রথম দিক পর্যন্ত না একটা এমন পরিস্থিতি যে কি হবে সেটা কেউ বুঝতে পারছে না। প্রথম দিক পর্যন্ত এই অবস্থা হয়ে আসছে যে কিভাবে ভাগাভাগি হবে, আদৌ ভাগাভাগি হবে কিনা, যে তারপরে স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হবে, যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হবে, তাদের প্রধানমন্ত্রী থাকবে। এইভাবে নানান পর্যালোচনা চলছে। তার মধ্যে থেকেই দেশভাগের যন্ত্রণা আমাদের সামনে উঠে আসছে, বাংলা ভাগ হচ্ছে। এইখানে আরেকটা কথা বলা ভালো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন বাংলা ভাগের কথা বলছেন, তার কারণ প্রথম দিকে এই ভাগাভাগির কথা তিনি বলেননি, পরের দিকে বলছেন। সেটা হচ্ছে তার যুক্তি ছিল যে হিন্দু মুসলিমের ভিত্তিতে যদি পাকিস্তান আর ভারত দুটো দেশ ভাগ হয়ে যায়, তাহলে বাংলাও সেইভাবেই ভাগ হয়ে যায়। কেননা অধিকাংশ মুসলিম যেদিকে তারা পাকিস্তানে চলে যাক, হিন্দু যারা তারা থাকুক ভারতের সঙ্গে একটা প্রদেশ হিসেবে। এই যুক্তিটা তিনি জোর দিয়েছিলেন এবং সেই যুক্তির ভিত্তিতেই ভোটাভুটিরা হয়েছিল। এবং এইখানে কিন্তু 3টে ভোটাভুটি হয়েছিল, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ইংরেজরা তখন যে যুক্তি দিয়েছিলেন যে কোনো একটিতে যদি পাশ হয়ে যায়, যে এখানকার মানুষ আলাদা পশ্চিমবঙ্গ চাইছে, তাহলে সেইটাই হবে। কেননা মুসলিম ভিত্তিক যে সরকার সেখানে প্রদেশ, সেখানে কিন্তু তারা পাকিস্তানের সঙ্গে যাওয়ার ঘোষণা করে দিয়েছে। আরেকটি অংশ বলেছে যে হ্যাঁ, আমরা অবিভক্ত বাংলা চাই। কিন্তু অবিভক্ত বাংলা যেটা সোহরাওয়ার্দী চাইছিলেন, যে অবিভক্ত বাংলা, পুরোটা বাংলা থাকবে, ভারতের মধ্যে থাকবেন। কিন্তু এইখানে আবার জিন্নাহ চাইছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলা থাকুক। এই টানাপোড়েনের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটিটা হয়েছিল এবং তার ভিত্তিতেই আজকে বিজেপি বলেছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আজকের দিনটাকে পালন করার কথা সরকারিভাবে ঘোষণা করলো এবং পালিত হলো। তবে বিতর্ক তো থাকেই, বিতর্ক চলতেই থাকবে, কেননা ইতিহাস তো বিতর্ককে পাশে সরিয়ে রেখে চলতে পারে না। ইতিহাসও চলবে এবং ইতিহাস আরো জীবন্ত হবে যত বিতর্ক বেঁচে থাকবে, কেন সেখান থেকে শাশ্বত সত্য উঠে আসবে। আজ না হলে কাল, কাল না হলে পরশু। তবে ইতিহাসকে চেপে রাখা যায় না। তবে এটাও ঘটনা, আজ বাংলা যে জায়গায় দাঁড়িয়ে, সেখানেও
আজকের পরিস্থিতি অনুযায়ী একটা সুন্দর বাংলা তৈরি দরকার, বা সুন্দর বাংলা থাকার দরকার। সেখানে প্রত্যেককেই, যারা যে যেখানে আছে, প্রত্যেকটা নাগরিক যেন তার মতো করে বাঁচতে পারে, তার অধিকার নিয়ে বাঁচতে পারে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা দেখাও সরকারের কাজ। ফলে পশ্চিমবঙ্গ দিবস যেমন পালিত হচ্ছে, তেমনি একটা নতুন সকাল, সুন্দর বাংলা নতুন করে তৈরি হোক, এইটা বাংলার মানুষ চাইছে। রাজনীতিকে সরিয়ে রেখে, রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু বাংলার প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে থাকতে পারে, তার মতো করে বেঁচে থাকতে পারে, তার মতো করে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। এইটাই পশ্চিমবঙ্গ দিবস তখনই সফল হবে, তখনই সার্থক হবে, যখন পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ, প্রতিটা কোণে অবহেলিত হবে না। তারা মাথা উঁচু করে বাঁচবে এবং তারা বলবে, আমি পশ্চিমবঙ্গবাসী, আমি ভারতবাসী, ভারতের বাসী হিসাবে আমি গর্বিত, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি গর্বিত। তখন এই দিবস সার্থক হবে এবং সেই কামনাই থাক। এবং সেই কামনা আপনারা কিভাবে দেখছেন, সেই কামনাকে আপনারা কি করছেন, পশ্চিমবঙ্গ দিবসকে আপনারা স্বাগত জানাচ্ছেন কি জানাচ্ছেন না, খোলাখুলি লিখে জানান। কেননা এই মুক্ত ডিবেটই তৈরি করবে একটা সুন্দর বাংলা। যদি পছন্দ হয় আমার এই অনুষ্ঠান, আমার এই পডকাস্ট, তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। এবং আপনারা কি ধরনের বিশ্লেষণ শুনতে চাইছেন সকলের স্বার্থে এবং সকলের উপকারের জন্য, সেটা জানার চেষ্টা করব আমি আমার মতো করে, ইতিহাস খুঁড়ে নতুন করে সেটাকে জানানোর। এটা আমি কথা দিতে পারি, কিন্তু আপনারাও জানান যে আপনারা কি জানতে চান। নমস্কার।